ঠিক রাত ৮টা নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, দেশ ছেড়েছে হাদি খুনে মূল অভিযুক্ত, ভারতে পালিয়েছে দাবি বাংলাদেশ পুলিশের। হাদি খুনে মূল অভিযুক্ত ফয়জাল করিম মাসুদ, বাংলাদেশ পুলিশ বলছে যে সিসি ক্যামেরা ফুটেজ দেখা যাচ্ছে সেখানে বাংলাদেশ পুলিশের দাবি ভারতে পালিয়েছে, এমনটাই দাবি করছে বাংলাদেশ পুলিশ। আরো আপডেট দেবে সান্নিক, রয়েছে আমার সঙ্গে। সান্নিক, অবশ্যই ওসমান হাদি খুনের পর থেকেই বাংলাদেশ অশান্ত হতে আমরা দেখেছি এবং সেখানেও সুবিচারের দাবিতে মানুষজনকে পথে নামতে আমরা দেখেছি। আর সেই উত্তেজনা ঠেকাতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছিল তা ঠেকাতে এবার বাংলাদেশ পুলিশের তরফে যে বিবৃতি দেওয়া হলো তাতে ওসমান হাদিকে খুনে মূল অভিযুক্ত ফয়জাল মাসুদ সে নাকি ভারতে পালিয়ে গেছে। কিন্তু যে জায়গাতে এই ঘটনা ঘটানো হয়েছে সেই ঢাকা থেকে ময়মনসিংহ দিয়ে মেঘালয়ে পালিয়েছে, যেটা বাংলাদেশ পুলিশ দাবি করছে। এই দূরত্ব কিভাবে সে পার করেছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলেও তার ওইটুকু সময়ের মধ্যে তাকে ধরা কেন গেল না সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট উত্তর বাংলাদেশ পুলিশ দিতে পারেনি। এবং যেটা তারা আরো একটি বিষয় জানিয়েছে যে হাদি খুনে এই ফয়জাল মাসুদের দুই সহযোগী তারাও তার সঙ্গে মেঘালয়ে পালিয়েছিল এবং সেখানে নাকি মেঘালয়তে ইতিমধ্যেই মেঘালয় পুলিশের তরফে নাকি তাকে গ্রেফতার করা হয়েছে, তেমনটাই নাকি ভারত সরকারের সঙ্গে তারা সমন্বয় রেখে কাজ করায় তাদের দুজনকে ধরা সম্ভব হয়েছে, তেমনটা তারা দাবি করেছে। যদিও এখনো পর্যন্ত ভারত সরকারের কিংবা মেঘালয় পুলিশের তরফে সেই রকম কোনো কনফার্মেশন বা কোন রকম বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। সুতরাং গোটা বিষয়টা কতটা সত্য, আদতে সত্য কিনা, কিংবা গোটা বিষয়টাই বাংলাদেশের মানুষকে আপাতত শান্ত করার জন্য একটা পন্থা কিনা, সেই বিষয় কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তমশ্রী, বেশ সঙ্গে থাকো। পল্টন থানাস্থ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। 18 ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল, এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। হাদিকে খুনে 218 কোটির লেনদেন। হাদি খুনে এখনো পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। 218 কোটি টাকার সই করা চেক উদ্ধার হয়েছে। কোথা থেকে উদ্ধার হয়েছে এই 218 কোটি টাকার পিছনে কি গল্প রয়েছে, কেন এই 218 কোটি টাকার এই চেক উদ্ধারে কি কি তথ্য এখনো পর্যন্ত পুলিশের হাতে, জানবো। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, দেখো, বাংলাদেশ পুলিশের তরফে যেমনটা জানানো হয়েছে যে 11 জনকে তারা গ্রেফতার করেছেন, তাদের জিজ্ঞাসাবাদ করেই একাধিক সূত্র এই ওসমান হাদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একাধিক তথ্য তারা হাতে পেয়েছে। তার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় যেগুলো তারা বাজেয়াপ্ত ইতিমধ্যেই করেছে বলে জানিয়েছেন তারা, যে বেশ কিছু পিস্তল, তারপর কয়েক রাউন্ড গুলি, ম্যাগাজিন, তারপর আরো ধারালো অস্ত্র, মোটরসাইকেল, এছাড়াও 53টি অ্যাকাউন্টের ট্রানজাকশন যেগুলো তারা নজরে রাখছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে 218 কোটি টাকার সাইন চেক তারা বাজেয়াপ্ত করেছেন বলে তারা জানিয়েছেন। স্বভাবতই বাংলাদেশ হলেও 218 কোটি টাকার সাইন চেক মানে অঙ্কটা কিন্তু বিপুল অঙ্ক। এই বিপুল অঙ্কের টাকা কি কারণে, কে বা কারা বিষয়টা, কাকে ট্রানজাকশন করেছিল, কি মোটিভ ছিল সেই টাকা ট্রানজাকশনের, ওসমান হাদিকে হত্যাকাণ্ডের জন্য যদি এই বিপুল অঙ্কের টাকার লেনদেন হয়ে থাকে সেক্ষেত্রে কে বা কারা এত বিপুল অঙ্কের টাকা সেক্ষেত্রে খরচ করলো, সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট উত্তর বাংলাদেশ পুলিশ আপাতত দেয়নি। স্বভাবতই প্রশ্ন উঠছে, কেননা এই গোটা ঘটনার পেছনে মাঝখানে তারা দাবি করেছিল যে বাংলাদেশেরই বেশ কিছু স্বার্থ এর মধ্যে জড়িয়ে রয়েছে, সেই কারণে এই ঘটনা ঘটানো হয়েছে। সেক্ষেত্রে এত বিপুল অঙ্কের টাকা কেন এক্ষেত্রে লেনদেন হলো, সেই বিষয়েও কিন্তু স্পষ্ট উত্তর বর্তমানে প্রত্যেকেই খুঁজছেন। নমস্তে। বেশ সান্নিক।
তদন্তকালীন এ যাবৎ এ ঘটনা সংগঠনে পরিকল্পনায় অংশগ্রহণ, ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সাথে জড়িত, ঘটনার মূল দুই হোতাকে পলায়নে সহায়তাকারী সহ মোট 11 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় জব্দকৃত উল্লেখযোগ্য আলামত সমূহ হলো: হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 52 রাউন্ড গুলি, ম্যাগজিন, ছোরা, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট, যে নম্বর প্লেটটি অপারেশনের সময় লাগানো ছিল, 53টি অ্যাকাউন্টের বিপরীতে 218 কোটি টাকার স্বাক্ষরিত চেক। শতদ্রু দত্তর জামিন আবেদন খারিজ। যুবভারতীতে বিশৃঙ্খলা মামলায় শতদ্রু জেল হেফাজত। 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে শতদ্রু দত্ত। আমার সঙ্গে অনুপ রয়েছে। অনুপ, শুধুমাত্র প্রভাবশালী তত্ত্বের কারণেই কি এই জেল হেফাজত হলো এবং তার জামিন খারিজ হলো? সরকারি আইনজীবীর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয় যে প্রভাবশালী অত্যন্ত তিনি এবং জামিন পেয়ে তদন্তে প্রভাবিত হতে পারে, যেহেতু মেসি যখন ইভেন্ট একজন বড় প্লেয়ার, তাকে কিনতে করে কলকাতা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে মেসি যখন কলকাতা থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল সেই বিমানে করে তিনি কিন্তু হায়দ্রাবাদ যাওয়া কথা ছিল, সেখান থেকেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং অত্যন্ত তিনি প্রভাবশালী ব্যক্তি এমনটাই উল্লেখ করা হচ্ছে এবং জামিন পেলে তিনি কিন্তু একেবারে তদন্তে প্রভাবিত করতে পারে। এবং এই যে ঘটনা, অর্থাৎ তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে, সেই ধারায় কিন্তু সর্বোচ্চ 10 বছরের সাজা হতে পারে এমনটা বলা হয়েছে। এবং গোটা যে ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে তিনি কিন্তু যে প্রভাবশালী সেই তকমা কিন্তু ইতিমধ্যেই সরকারি বিশেষ আইনজীবীর পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং জামিনে বেরিয়ে গেলে কিন্তু তদন্তে যেমন ক্ষতি হবে, তার যে মেডিকেল সমস্যা রয়েছে সেগুলো কিন্তু দেখতে হবে এমনটা বলা হয়েছে এবং সেগুলো সরকারি আইনজীবীর পক্ষ থেকে মঞ্জুর বলা হলেও পরবর্তী ক্ষেত্রে সর্বশেষ শোনার পরে বিচারক কিন্তু একেবারে বলে যে যেহেতু এটা তদন্ত সাপেক্ষ এবং তদন্ত প্রক্রিয়া আরো অগ্রগতি হবে এমনটা সরকারি আইনজীবীর পক্ষ থেকে বলা হয়। এই সব শোনার পরেই কিন্তু তার জামিন নাকচ করে দেওয়া হয় এবং 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয় এবং বলা হয় যে তিনি প্রয়োজনে তদন্তের স্বার্থে তাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। কিন্তু আজকে দেখা গেল যখন এই ইজলাসটাকে মামলা উঠলো, সেক্ষেত্রে কিন্তু তার আইনজীবীর পক্ষ থেকে বারবার জামিনের আবেদন করা হলো এবং একাধিক মেডিকেল গ্রাউন্ড দেখানো থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় দেখিয়ে জামিনের আবেদন করা হয়। কিন্তু সরকারি আইনজীবীর পক্ষ থেকে বারবার প্রভাবশালী এবং তদন্তে তিনি কিন্তু প্রভাবিত করতে পারে জামিন পেলে এমন বলা হয়, তারপরে তার জামিন কিন্তু নাকচ করে দেয় আদালত। বেশ, ওনার ইন্টেনশনটা কি ছিল, যে এটা সিভিল ইন্টেনশন না ক্রিমিনাল ইন্টেনশন? এত সাকসেসফুলি ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন দিল্লি, মুম্বাই আর হায়দ্রাবাদে, তো উনি সব জায়গায় করেছেন, কিন্তু আমাদের এখানে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট রাখেননি। ওখানে কিন্তু 3টে জায়গাতেই উনি ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট রেখেছেন। সো এটাও কি পরিকল্পনার অঙ্গ বলে মনে করছেন? দেখুন, আমাদের মামলা অনুযায়ী তাই। এক্স্যাক্ট এগ্রিমেন্টের আগেই এগ্রিমেন্ট হয়ে গেছে এবং সেখানে 40 লক্ষ টাকাটা আরেকজনকে সাবলিস দিয়ে সেটাকে 60 লাখ টাকা করা হয়েছে, মাঝখানে 20 লক্ষ টাকা বেভারেজ আর ইত্যাদির জন্য ওভার মানি হয়েছে। দিস ইজ নট ডান। ইনভেস্টিগেশন শেষ হয়নি। হি ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পারসন, আমি ওপেন করে বলেছি।